সুধীবৃন্দ, আমরা এখন যে একটা কারিকুলাম মধ্য দিয়ে যাচ্ছি, এটা 2022 সালে পাইলট আকারে চালু হয়েছে, 23 থেকে কার্যকর করা হয়েছে। এই নতুন কারিকুলামে আমাদের খুব একটা আলোচনার কোনো জায়গা রাখা হয়নি। তো আমরা দেখেছি যে যোগাযোগ মাধ্যমগুলোতে, পত্রপত্রিকায় পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয়েছে। এখন এখানে বিপক্ষ আলোচনা মানেই যে এই কারিকুলাম মানি না, ব্যাপারটা কিন্তু তা না। আমাদের পুরনো যে সিস্টেম, সেখানে আমরা তো আর সন্তুষ্ট না, কিন্তু নতুন যে একটা নতুন পদ্ধতি আসবে, এত আয়োজন করে, এত খরচ করে, সেইখানে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা বা এটার কি পরিবর্ধন দরকার, সেই আলোচনাটাই মূলত করতে চেয়েছে অনেকেই। কিন্তু আমরা দেখি যে আলোচনার দ্বার রুদ্ধ। তবু আমাদেরকে আলোচনা করতে হয় যারা আমরা শিক্ষাকে ভালোবাসি, বিশেষ করে আমি একজন শিক্ষক হিসেবে। এখন পুরো কারিকুলাম নিয়ে আলোচনার সম্ভব না এই ছোট পরিসরে। আমাদের যেটা দরকার, একটা টপিক ধরে যদি আমরা আলোচনা করি, তো সেক্ষেত্রে আমার কাছে প্রথম যেটা মনে হয়েছে, ভাষা শিক্ষা বিষয়টা আলোচনা করা দরকার। আর বর্তমান আধুনিক পৃথিবীতে আমরা ভাষা বলতে তো একটা মানুষের ভাষা আর একটা মেশিনের ভাষা। তো মেশিনের ভাষা বিষয়ে আমরা পরে আলোচনা করব, প্রথমে মানুষের ভাষা বিষয়ে আলোচনা করা যাবে। এবং সেক্ষেত্রে আমাদের প্রথম যে প্রায়োরিটি পায় ইংরেজি ভাষা। সারা বিশ্বে এটা আমাদের যোগাযোগের জন্য দরকার, আবার একই সাথে জ্ঞান বিজ্ঞানের জন্য আমাদের দরকার। এখন আমরা দেখেছি আগের কারিকুলামে যে ক্লাস 1 থেকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংরেজি শিখেছি, নাম ছিল কমিউনিকেটিভ ইংলিশ, কিন্তু আমরা কমিউনিকেশন করা শিখিনি। তাহলে নতুন কারিকুলামে সেই ব্যাপারটা থেকে উত্তরণের ব্যবস্থা থাকার কথা। নতুন কারিকুলামেও যা দেখা যাচ্ছে, তাতেও সেই ব্যাপারটা এই 6 মাসে বা পাইলট প্রোগ্রাম থেকে আমরা যেটা দেখি, উত্তরণ সম্ভব হচ্ছে না। তো আমরা যদি অনেক বেশি সহজ করে ফেলি আলোচনা, যে যদি আমরা বিদেশ যেতে চাই, তাহলে বা যারা উচ্চশিক্ষার জন্য বা চাকরির জন্য বিদেশ যায়, তখন কি করে, যে আইএলটিএস করে ব্রিটিশ কাউন্সিলে। তো বিভিন্ন কোচিং সেন্টারে তারা প্রশিক্ষণ নেয়, সেখানে সময় লাগে মাত্র 6 মাস বা বড়জোর কারো 1 বছর। এই ব্যাপারটা আমরা 10-12 বছর ধরে শিখেও কেন পারি না? তাহলে আমাদের পদ্ধতি পাল্টাতে হবে। সেই কোচিং সেন্টার যেভাবে ভাষাটা শেখায়, আমাদের যোগাযোগের জন্য ইংরেজি ভাষায় দক্ষতার জন্য কি কি লাগবে? লিসনিং, স্পিকিং, আমাদের রিডিং, রাইটিং লাগবে। এই 4টা দক্ষতা আমাদের লাগবে। এখন এই 4টা যোগ্যতার জন্য আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যদি ভাগ করি যে আমি কি কি শিখব কোন কোন পর্যায়ে, তো প্রাইমারি স্কুলে আমার বিগিনার স্টেজে আমি কি শিখব? আমার প্রয়োজনীয় একদম আমার আশেপাশের দৈনন্দিন ব্যবহার্য যে ভোকাবুলারি আছে সেগুলো। সেখানে আর টিচার কি করবে? শিক্ষার্থী বই খাতার কোনো দরকার নেই, একটা টিচার্স গাইড থাকবে এবং সে বর্ণমালা থেকে শুরু করে ইংরেজি, তো ওয়ার্ড মেকিং করা, এগুলো হাতে কলমে শেখাবে, এগুলোর অর্থ জানাবে, বাক্য ব্যবহার করা শোনাবে। প্রত্যেক দিন সে যদি রেগুলার আমরা যে কথাগুলো ব্যবহার করি, একটা বাচ্চার সাথে রেগুলার বলতে থাকে, সর্বোচ্চ 15 দিন গেলে একটা বাচ্চা বুঝে ফেলবে যে আচ্ছা, টিচার আমাকে এই কথাগুলো বলছে রোজ। তো এরকম করে আমরা যদি 1 বছরে কিছু তাকে কথা তো শুনতে থাকবে বছর ধরে, কিছু কথা তার ভেতর থেকে আনার, প্রশ্ন করে করে ছোট ছোট বাক্যে উত্তর দিতে পারে, এরকম প্রশ্ন করে করে তাকে দিয়ে বলানো এবং পড়তে দেয়া হবে কি একেবারে তার বয়স উপযোগী ছড়া, তার বয়স উপযোগী গল্প। তো আমাদের ফর্মাল লেখা বা ইনফর্মাল লেখা, এগুলি ছোট ছোট, এগুলো সে পড়বে 1 থেকে 5 পর্যন্ত। তো এইখানে সে রেগুলার যদি একই জিনিস শোনে, একই জিনিস পড়ে, তাহলে তার মোটামুটি এই 4টা বিষয়ই আয়ত্তে চলে আসবে এবং বুঝে যাবে তার কি করণীয়। এবং এই ক্ষেত্রে গল্প এবং কবিতাগুলো বাছাই করতে হবে এমনভাবে যাতে আমার সেখানে মোরালিটি এবং ভ্যালু শেখানো হয়, সেই গল্পগুলোই আমাদেরকে সিলেক্ট করতে হবে। 6 থেকে আরও একটু বেশি তাকে দিয়ে লেখানো, আরেকটু বেশি তাকে দিয়ে বলানো, আরেকটু বেশি তাকে কথা বলা, যাতে তার লিসনিং ক্যাপাসিটি বাড়ে, আরও বেশি তাকে দিয়ে
পড়ানো। এখন এই বিষয়গুলো ঘটতে থাকলে 6 to 10 তাহলে আমার মোটামুটি হয়ে যাবে যে সে দক্ষ হয়ে যাবে। এখন এই বিষয়টা এত বছর লাগার কথা না, তারপরেও যদি আমরা এত বছর লাগে এই 4টা বিষয়, এবং তাতে কি সে এক্সপার্ট হয়ে যাবে না একটা ভাষায়? তারপরে সে তার মতো করে ইংরেজি সাহিত্য পড়বে, ইংরেজি গবেষণামূলক বইপত্র আর জার্নাল পড়বে। কারণ এটার জন্য আমরা কেন এটাকে সহজ করতে পারছি না? কেন আমার এই বই থাকতে হবে, সেই ফর্মাল রাইটিং থাকতে হবে? কেন? দরকার নেই। এখন এটার জন্য তাহলে আমার এই এত আইএলটিএস টিচার আমরা কই পাবো? এটা একটা প্রশ্ন। সেজন্য আমরা প্রথমত ফ্রিল্যান্সার টিচার নিতে পারি। আমাদের যারা স্থায়ী ইংরেজি শিক্ষক আছেন, এই ফ্রিল্যান্সার টিচাররা একই সাথে এই টিচারদেরকেও শেখাবে, শিক্ষার্থীদেরকেও শেখাবে। 1 বছর যদি এরকম হয়, আমাদের যারা স্থায়ী টিচার আছে তারাও দক্ষ হয়ে উঠবে, এবং এই ফ্রিল্যান্সার টিচার যারা থাকবে তারা যদি চায় এই প্রফেশনে স্থায়ী হতে, তারাও হতে পারবে। এখন এই ক্ষেত্রে তারা হবে কিনা একটা ব্যাপার, কারণ আমাদের যে বেতন কাঠামো সেটা পরিবর্তন না করলে হয়তো তারা থাকবে না, কিন্তু যারা আছে তাদেরকে দক্ষ করে তোলা যাবে। এখন আরেকটা কাজ আমরা করতে পারি, এই যে প্রশিক্ষণ চলতে থাকবে এটা আমাদের ভিডিও ধারণ করা থাকবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঞ্চলে। তাহলে কি হবে যে আমাদের এগুলো আমাদের সরকারি চ্যানেলে, আমাদের রেডিওতে, আমাদের ইউটিউব, সরকার যদি এই প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল বা আরও ওয়েবসাইট যেখানে এই ভিডিওগুলো দেওয়া সম্ভব সেগুলো দেয়া হয়, লোকজন সেগুলো ব্যক্তিগত পর্যায়েও শিখতে পারবে। তো আমাদের পুরো জনগোষ্ঠীর একটা ভাষা শিখাইতে আমাদের খুব একটা পরিশ্রমও হবে না, খুব একটা খরচও হবে না। কিন্তু আমরা সেইটা না করে সেই একই পদ্ধতিতে, আমরা যেহেতু বলছি যে আমরা সেই 300-400 বছরের পুরনো সিস্টেমে থাকবো না, তাহলে নতুন সিস্টেমে সেই একই কেন আমরা সেই রকম করতে চাচ্ছি একই জিনিস? তো আমার মনে হয় ভাষা শিক্ষার ব্যাপারে আমাদের নতুন করে নীতি নির্ধারকদের ভাবা উচিত যে এই ভাষা শিক্ষা ব্যাপারটাকে কত সহজ করা যায় এবং পুরো জনগোষ্ঠীকে কিভাবে ভাষায় দক্ষ করা যায়, যাতে করে আমাদের আর এই হাজার হাজার টাকা খরচ করে আইএলটিএস করার জন্য মানে কোচিং করতে না হয়। যে আমি পড়াশোনা করলাম, ইংরেজিতে অনার্স মাস্টার্স করলাম, তারপরেও গিয়ে আমার আবার আইএলটিএসের জন্য হাজার হাজার, কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। এইটা যাতে আমাদের না হয়। আরেকটা বিষয়, এটা আকর্ষণীয় করার জন্য আমাদের বরাবরই শিক্ষাকে ফ্রি করতে হবে। রাষ্ট্র এদিকে নজর দেবে আমরা আশা করছি। তো ভাষা শিক্ষার ব্যাপারে এইটা একটা ধারণা, এরকম হাজারো ধারণা, এর চেয়ে ভালো চমৎকার আইডিয়া থাকতে পারে, সেগুলো আলোচনায় আনা দরকার এবং আমাদের সমস্ত আলোচনার নিরিখে একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার, যেটা আমরা দেখছি নতুন কারিকুলামে নেই। যে আলোচনার পথ একেবারেই রুদ্ধ, সেই জায়গার থেকে সরে এসে ফ্লেক্সিবল হবে কর্তৃপক্ষ, সেই আশাই করছি। ধন্যবাদ।